নমস্কার, শুভ সন্ধ্যা। সারাদিন অপেক্ষায় যারা বসেছিলেন, যারা আজকে একটা অনুষ্ঠানে যাই আমরা, যেটা প্রচুর সমস্যা বাড়ছে এবং বেড়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশনে এই সমস্যাটা প্রচুর থাকে। হ্যাঁ, নমস্কার। চলুন আমরা একটু প্রেজেন্টেশনে যাই। প্রেজেন্টেশনের শেষে আবার আমরা গল্প দাদুর আসরে ফিরব। এ কম নেই, প্রচুর আছে। সারাদিন যদি আমি টকশো করি তো সারাদিন ফোন হতে থাকবে, শেষ নেই। খালি অসুবিধা এটাই যে মানুষের ডাক্তার দেখাবার টাইম নেই, এটাই অসুবিধা। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন বলুন। না, ফোন ভালো না আপনার, ফোনটা গরম জলে ধুয়ে নিয়ে আসুন, শোনা যাচ্ছে না। তো আমরা অনুষ্ঠানটার নাম দিয়েছি আয় খুকু আয়। যাই আজকের প্রেজেন্টেশনে। এই সমস্যাটা এই বয়সে মেয়েদের শুরু হয় এবং ৮০ বছর বয়স অবধি চলতে পারে, কপাল খারাপ থাকলে। তো আমরা এখনো প্রচুর মানুষ এখনো জানি না অ্যাকচুয়ালি মেয়েদের ছোট বয়সে যে পিরিয়ডটা শুরু হয় সেটা ১ বছর অবধি কেমন থাকে, প্রতি মাসেই হবে না গ্যাপ দিয়ে দিয়ে হবে, সেই সময় কি প্রচুর যন্ত্রণা হবে না নর্মাল হবে, এই ব্যাপারটা প্রচুর থেকে থাকে। ঠিক, আমরা গল্পের মধ্যে মধ্যে যেতে থাকবো। হ্যাঁ বলুন। হ্যালো। বলছি স্যার, আমার শাশুড়ির সুগার আছে। কি হয়েছে? সুগার আছে তো? হ্যালো। হ্যাঁ, সুগার আছে তো কি হয়েছে? বলছি আমার শাশুড়ির সুগার আছে, ব্লাড প্রেশার হাই আছে। উনি কি আখরোট, বাদাম, ছোলা এগুলো খেতে পারবে? পারবে, খাইয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। বলুন। হ্যালো। বলুন। আমি বাড়িপুর থেকে প্রদীপ দাস বলছি। বলুন। আমার ডান পায়ের হিপ জয়েন্টে মাঝে মাঝে ব্যথা ওঠে, হাঁটতে চলতে তখন খুব অসুবিধা হয়ে যায়। ওটা স্যার একটু কিছু যদি বলেন। এক্সরে করান, এক্সরে করে নিলে তবে বুঝতে পারা যাবে, নাহলে এই মুহূর্তে তো বোঝা যাবে না। এমনি ব্যথা কমাবার জন্য বাজারে অনেক ওষুধ আছে, জয়েন্টেক্স খেতে পারেন, রিল্যাক্সো পেন খেতে পারেন, অর্থো বুস্টার খেতে পারেন, ঠিক এরকম অনেক ওষুধ আছে, পেন আউট খেতে পারেন, এরকম অনেক ক্যাপসুলই আছে আয়ুর্বেদে। কিন্তু ওদের ব্যথাটা কমবে, কিন্তু যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা কিন্তু যাবে না, ওষুধ বন্ধ করলে আবার ওটা ফিরবে। তাই ওটা পারলে একটু এক্সরে করে নিলে ভালো হয়, তাহলে একেবারের জন্য সেরে যাবে। কেমন? স্যার আমি একটু বাগানের কাজ করি স্যার। হ্যাঁ, তাহলে তো দরকার আছে আপনার সুস্থ থাকতে হবে। সে বাগানেই কাজ করুক আর প্লেন চালান, যেটাই করুন সুস্থ থাকতে হবে। ব্যথা হচ্ছে মানে ব্যথা, অসুবিধা, তাহলে সেটা সারতে হবে। কখনো দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, কখনো বসে কাজ করতে হচ্ছে, তার মানে হিপ জয়েন্টটা ব্যথা বাড়ছে। তো আপনি একটা ছোট্ট এক্সরে করে নিন, এমন কিছু খরচা নেই, 120 টাকার মতো খরচা আছে। তো ওই এক্সরেটা হলেই তো হয়ে যায়। আর আমি তো ওষুধের নাম বলে দিলাম এতগুলো, যে কোনো একটা এখন কিনে খেতে থাকুন, অর্থো বুস্টার, জয়েন্টেক্স। ওকে, তাহলে আমরা ফিরে আসি। রহিমা আছে, 12 বছর বয়স। প্রথম পিরিয়ড হবার পরেই কিন্তু চমকে ওঠে, যেটা সাধারণভাবে মেয়েদের হয়, একটা আতঙ্ক, ফার্স্ট ব্লিডিং, ফার্স্ট পিরিয়ডস। এবার তার মা যদি এই ছোট্ট মেয়েটিকে ভালো করে শিখিয়ে পড়িয়ে না রাখে, তাকে ট্রেন্ড না করে, তাহলে কিন্তু সেই মেয়েটির কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়াবে, এ কি ব্যাপার, হঠাৎ করে এরকম ব্লাড কেন। তো সুতরাং মায়েদের দায়িত্ব, তারা 10 বছর বয়স থেকে অথবা 9 বছর বয়স থেকেই তাকে শেখানো দরকার, ইটস এ নর্মাল, দিস ব্লিডিং ইটস নট অ্যাবনর্মাল, রাইট, ইটস এ ন্যাচারাল। এই ঘটনা সবার সাথেই ঘটে থাকে, সুতরাং এটাতে চমকাবার ভয় পাবার কিছু নেই। তো সুতরাং রহিমাও দৌড়ে গিয়েছিল তার মায়ের কাছে প্রথমবার পিরিয়ড হবার পর, কিন্তু তার মা তাকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দেয় যে এটা একদম ন্যাচারাল বাবা, এইটাতে ভয় পাবার কিছু নেই, এটা পৃথিবীর সব মহিলার এই ঋতুস্রাব হয়ে থাকে, ঠিক পিরিয়ডস হয়ে থাকে।
এটা যদি না হয় তাহলে পৃথিবীর কোনো মহিলা মা হতে পারবে না। ইটস এ ন্যাচারাল সিস্টেম, প্রাকৃতিক সিস্টেম এটা একটা। কেমন? নেক্সট একজন দেখি। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে, বলুন। কার দেখছেন? কার প্রোগ্রাম দেখছেন আপনি? হ্যাঁ, তাহলে তার দেখছেন যখন, তারই হচ্ছে। আপনার কিছু প্রশ্ন আছে? তাহলে সরাসরি সেটা বলুন। আচ্ছা, আপনি লিখে নিয়ে আসুন আপনার প্রশ্ন কি আছে। আপনি ইতিহাস ভূগোল বই থেকে বের করুন আগে, তারপরে আবার বলা হবে, কেমন? ওকে। তো ফার্স্ট পিরিয়ড ডেট ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিত, ফার্স্ট 5 days, এবং মায়েরা যেন তাকে বুঝিয়ে দেয় যে এমনিভাবেই পিরিয়ডস হয়, এটা কোনো আতঙ্ক হবার ঘটনা নয়, এটা কোনো দুর্ঘটনা নয়, ঠিক, কোনো অসুখ নয়, এটা প্রাকৃতিক নিয়ম। এর মাধ্যমেই একটি কন্যা সন্তান পরিণত বয়সে যাওয়ার পর তারা মা হতে পারে। এবং দিস ইজ দ্য লাইভ ইনসিডেন্ট। না, নাক সেটকার কিছু নেই, এটা পিরিয়ডস, এত ভুরুকোঁচ খাবারও কিছু নেই। যদি এটা আমাদের মায়েদের না ঘটতো তাহলে আপনি আজকে টিভির পর্দার সামনে থাকতেন না, আমিও আজকে টিভির পর্দার ভেতরে থাকতাম না। বোঝা গেছে? তাহলে এই নাক সেটকাবার জন্যই এখনো পৃথিবীতে এত রোগ আছে অ্যাবাউট পিরিয়ডস। কারোর বেশি হচ্ছে, কারোর কম হচ্ছে, কারোর হচ্ছে না, গ্যাপিং হয়ে যাচ্ছে 2-3 মাস করে। তাহলে এইটা যদি বাড়ির লোকেরা ন্যাচারালভাবে ডক্টরের কাছে গিয়ে বলতে পারে, বা আপনারা যদি বাড়ির লোকের কাছে বলতে পারতেন, তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটতো না, পিরিয়ডস নিয়ে যে অসুখ বিসুখগুলো হয়ে থাকে, কেমন? এবং এটা নিয়ে প্রচুর পেইন হয়, মারাত্মক যন্ত্রণা হয়, মারাত্মক। এবং এই যন্ত্রণা মনে হবে যেন ভাইজাইনার ভেতরে জরায়ু অবধি কোনো করাত চালানো হচ্ছে, এত যন্ত্রণা। কিন্তু পৃথিবীর কোনো পুরুষ মানুষ এই সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখে না যে তার স্ত্রীর, তার মিসেসেস কি ধরনের যন্ত্রণাটি হচ্ছে। তার ওই যন্ত্রণা ট্যাবলেট এনে দিই, সার। তবে একটা কথা বলে রাখি, এই অবস্থায় যদি আপনারা সিস বাথ নিতে পারেন, যাদের লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছে, যন্ত্রণা হয়, তারা এই সময়টায় সিস বাথ, কেমন, একটা ওই বাচ্চাদের স্নান করা একটা বড় গামলার মধ্যে উষ্ণ গরম জল নিয়ে তাতে একটু ফিটকারি দিয়ে চুপ করে বসবেন, ঠিক? তাহলে এই যন্ত্রণা দেখবেন প্রচুর কম থাকছে। কেন? ভেতরে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটা রিলিজ হয়ে যায় এই সিস বাথের ফলে। সিস বাথ not only piles and fistula and fissure, it is also you can used about your periodical pains. Clear? Next, আজকের ডেটের পিরিয়ডস, ফার্স্ট ডে 1 drop, সেকেন্ড ডে নীল, থার্ড ডে 3 drops, ফোর্থ ডে নীল। এই কম বেশি ব্যাপারটা কিন্তু হতেই থাকে, হতেই থাকে। একে বলা হয় ইরেগুলার পিরিয়ডস। So do you know how many type of irregular periods? আমি বলে দিচ্ছি, আমেনোরিয়া, অলিগোমেনোরিয়া অ্যান্ড ম্যানোরেগিয়া। এই 3 ধরনের ইরেগুলার পিরিয়ডস হয়, যাদের পিরিয়ডিক্যাল টাইমে একটু ড্রপ হবে, আবার একদম বন্ধ হয়ে যাবে। যাদের আবার 7-8 দিন ধরে, 15 দিন ধরে হিউজ কোয়ান্টিটি পিরিয়ডস হয়ে যাচ্ছে, আবার যাদের একদম হচ্ছেই না। ক্লিয়ার? 3 টাইপস। তাহলে এর সাইড এফেক্ট কি আছে যদি এরকম ইরেগুলার পিরিয়ডস হয়? অনেক কিছু। এক্সট্রিমলি ইরেগুলার পিরিয়ডস, মেন্ট্রুয়াল ব্লিডিং অ্যান্ড স্পটিং 3 to 6 months। এতে যাদের ইরেগুলার পিরিয়ডস আছে তাদের পিরিয়ড চলাকালীন ব্রেস্টের সঙ্গে একটা কানেক্ট আছে, হরমোনালস কানেক্ট, যেটা নিপিলস অ্যান্ড ব্রেস্ট পোর্শন মারাত্মক পেন থাকতে পারে পিরিয়ড চলাকালীন। এবং এটা বহু মহিলার আছে, কিন্তু এটা ন্যাচারাল, এটা ভয় পাওয়ার কিছু নেই, বা এর জন্য কোনো পেন কিলার খাবার প্রয়োজন হয় না। আফটার কমপ্লিট ইউর পিরিয়ডস
নর্মালি স্টপ ইউর পেন। এই পিরিয়ড চলাকালীন এটা হয়, তারপর বন্ধ হয়ে যাবার পর আর হয় না, এবং ব্রেস্টের যে পেনটা হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যায়। তার মানে ইটস ন্যাচারাল। এর জন্য প্লিজ ডোন্ট ইনটেক এনি কাইন্ড অফ পেন কিলার্স। নেক্সট, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। নর্মাল এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া কি? যারা দেখবেন অ্যালোপ্যাথি ডক্টরদের কাছে যাবার পর জরায়ুতে কোনো ফাইব্রয়েডস হয়েছে, জরায়ুতে, ছবিটা দেখে নিয়েছেন? ওকে। এই যারা ইউটেরাস ফাইব্রয়েডের প্রবলেমে ভুগছেন, যাদের জরায়ুর মধ্যে কোনো টিউমার, বলি বুঝতে সুবিধা হবে, কারণ ফাইব্রয়েডস অনেকে বুঝতে নাও পারেন, টিউমার হয়েছে। অ্যালোপ্যাথি সেকশনে ট্রিটমেন্ট করাতে গেলেই দেখবেন আপনাকে পিরিয়ডটা বন্ধ করার কোনো ওষুধ দিয়ে দিল, ওটা বন্ধ রাখতে হবে, নাহলে এটা সারবে না। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখুন, পিরিয়ডসও ভেতরে ক্রিয়েট হচ্ছে, উৎপন্ন তো হচ্ছে, তার মানে ওটা এসে জ্বরের মধ্যে জমা থাকছে। আবার পিকচারটা দেখুন, এই জমা থাকার ফলে জ্বরের মধ্যে যেটা আর এক্সিট হচ্ছে না কেন, ওটা তো ওষুধ প্রয়োগ করা হয়েছে, আপনি তো মেডিসিন নিচ্ছেন, আপনাকে অ্যালোপ্যাথি ডক্টর মেডিসিন দিয়েছে, তাহলে এর ফলে কি হয়, আস্তে আস্তে আপনি মোটা হয়ে যেতে থাকবেন এবং আপনার জরায়ুর মধ্যে ক্যান্সার অবধি চলে আসতে পারে। হাইপারপ্লাসিয়া। ক্লিয়ার? এবার দেখাবো জরায়ুতে টিউমার কেমন হয়। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হুম, আমি আমার ভাইজির ব্যাপারে কথা বলতে চাই। আমার ভাইজির বয়স 17 বছর, হুম, কিন্তু ওর এখনো পিরিয়ডস হয়নি। অনেক ডাক্তার দেখানো হয়েছে, এমনকি সরকারি হসপিটালেও দেখানো হয়েছে। তো ওখান থেকে বলা হয়েছে ওর ইউটেরাসটা গ্রো করেনি এবং কোনোদিনও করবে না, ওর নাকি কোনোদিনও পিরিয়ডস হবে না। হ্যাঁ, তার মানে ওই মেয়ের আর বিয়ে দিয়ে লাভ হবে না এবং ওই মেয়ের তাহলে কোনোদিন সন্তান আসবে না। হ্যাঁ, তো ডাক্তারবাবু আপনার কাছে কোনো ট্রিটমেন্ট আছে? নাও, যেখানে ভগবান তৈরি করে দিয়েছে ডাইস অন্যরকম, তবু ইউএসজিটা একবার দেখাতে পারেন আপনি, যদি কারেন্ট ইউএসজি করা থাকে তো পাঠাতে পারেন, ঠিক আছে? ইউএসজিটা না দেখে আমি কিছু বলতে পারবো না যে আদৌ এটা চালু করা যাবে না, তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ। এরকম ধরনের, হ্যাঁ, পেশেন্ট তো নেই বললে তো হবে না, উনি তো একা নয়, বাচ্চাটি এরকম অনেক আছে। আমার কাছেও 4-5 জন আসেনি যে তা নয়। 21 বছর বয়স, তার বিবাহ হয়ে গেছে 18 বছর বয়সে, 3 বছর পরে তার শ্বশুরবাড়ি জানতে পেরেছে, কোনোভাবে মেয়েটি বলে ফেলেছে যে তার কোনোদিন পিরিয়ডস হয়নি। এবার বুঝুন, বিয়ের পরে জামাইকে না বলে কই তো দিয়ে দেওয়া হয়েছে, এবার বিয়ের পর কে মেনে নেবে এটা? রিটার্ন মেয়েকে বাড়িতে ফিরত দিয়ে আসা হয়েছে, হ্যালো, এটাই হয়ে থাকে। হ্যাঁ, বলুন, আমি ডাক্তারের সাথে সরাসরি কথা বলবো। কিসের জন্য? উনি কেন? আজকে যে পিরিয়ড নিয়ে কথা বলছে সেই বিষয়ে। বলে ফেলুন। মুখস্থ করবেন নাকি? হ্যাঁ কি মুখস্থ করে বলবেন? হ্যাঁ, বলবো ডাক্তারের সাথে কথা। তাই ডেকে আনি আমি আবার, উনি এখন নেই তো। হুম, ও টিভিতে দেখাচ্ছে তো, ওই টিভির ভেতরে আছে, টিভির ভেতর থেকে বেরিয়েছে, আপনার সাথে কি করে কথা বলবে বলুন? ওই টেকনোলজি আছে, আপনার টিভির কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসবে কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হুম। নমস্কার। বলছি স্যার, আমার পিরিয়ড ভীষণ ইররেগুলার হয়। হ্যাঁ, ইরেগুলার মিনস এই যে বললাম 3 ধরনের আছে। কোনটা মা? প্রচুর হয় না, একদম হয় না, না গ্যাপিং হয়? না মানে প্রচুর হয় বলতে মাঝে মাঝে স্পটিং হচ্ছিল, তারপরে মানে কিছুটা হচ্ছিল। এবার মাঝখানে না আমার মিসক্যারেজ হয়েছে। মিসক্যারেজের সময় মানে পিরিয়ডটা এখন মোটামুটি ঠিকঠাক হচ্ছে। হুম, এবার মানে কোনো মাসে বেশি হচ্ছে, কোনো মাসে আবার কম হচ্ছে। সো নিড টু কারেন্ট আল্ট্রাসোনোগ্রাফি। এখানে আর কারোর করার কিছু নেই, একটাই শুধু পিকচার বানাতে হবে, ইউএসজি, তাহলে ক্লিয়ার। ঠিক আছে, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। স্যার বলছি, আমার না মিসক্যারেজের সময় সার্ভিক্স লেন্থটা ভীষণ রকম হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, মানে ফানেলিং হয়ে যাচ্ছে, বেবিটা বাইরে চলে আসছে। হুম, সেক্ষেত্রে সার্ভিক্স এলাস্ট্রিসিটি, হ্যাঁ, এলাস্ট্রিসিটি পাওয়ারটা খুব কম। আপনি এইচএসজিটাও নিয়ে আসবেন, ইউএসজিটাও নিয়ে আসবেন।
স্যার ওটা কিছু খেলে মানে এমনি কোনো কি ওষুধ আছে কিভাবে তা তো আছে, বাড়ানো যায়? পৃথিবীর এরকম অনেক মহিলারই তো এই অসুখ আছে, তাদের কি আর সন্তান হচ্ছে না? ওষুধ খেতে হবে? কে বলেছে ওষুধ নেই? মিসি কেয়ার বলে একটি ট্যাবলেট পাওয়া যায়, মিসি কেয়ার, যাদের মিসক্যারেজ হিস্ট্রি আছে। মিসি কেয়ার ক্যাপসুলটা দিনে 2টো করে খেলে পরের বেবি একদম নর্মাল, কোনো মিসক্যারেজ আসবে না। নেই কে বলেছে? আছে। সার্ভিক্স লেন্থটা এতটাই মানে সার্ভিক্সের ফানেলিং হয়ে খুলে গিয়ে মানে বেবি না না, এগুলো ঠিকঠাক ভাবে বেবি আসার পর থেকে যদি ডক্টরের আন্ডারে, ঠিকঠাক ডক্টরের আন্ডারে, ঠিক, তাহলে তার টেক কেয়ারে থাকলে কোনো অসুবিধা হয় না। মানে ডেলিভারি হবে যে ডক্টরের হাতে, সেই ডক্টরটা ঠিকঠাক হতে হবে, এক্সপিরিয়েন্সড, তাহলে এই বাচ্চাকে রাখা যাবে। নাহলে বারবার মিসক্যারেজ, একটা সময় দেখবেন আপনি ফেড আপ হয়ে গেছেন, আতঙ্ক হয়ে গেছে আপনার প্রেগনেন্সির সম্বন্ধে। তো আগে রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন, তারপর দেখা যাবে। ওকে, এগুলো খুব প্যাথেটিক ব্যাপার। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন একটা স্বপ্ন ছিল, বড় হব, চাকরি করব, বিয়ে করব, সন্তান হবে। কিন্তু যাদের এই বিবাহের পরে সন্তান আসছে না বা এসেও বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাদের যন্ত্রণাটা বুঝতে পেরেছেন? যে স্বপ্নটা দেখেছিল তো রঙিন স্বপ্ন, ইজি স্বপ্ন, বিয়ে করলেই তো বেবি হয়ে যাবে, এটাই ধারণা ছিল। তো এত সোজা নয় ব্যাপারটা। জন্ম, মৃত্যু, বিবাহ বলেছে না, সেখান থেকে লেখা না থাকলে ইম্পসিবল। এত সোজা নয় ব্যাপারটা। এই যে রাস্তায় রাস্তায় দেখবেন সব টেস্ট টিউব বেবির কারখানা তৈরি হয়েছে না, গেলেই 8 লাখ টাকা, 7 লাখ টাকা, এই আপনার IVF হবে, হ্যানা ত্যান, এসব নাটক। ঠিক, যদি সত্যি অ্যাসিওর ট্রিটমেন্ট হয়, আমি কালকেই 5টা পেশেন্ট পাঠাবো। আগামী 90 দিন সময় দিচ্ছি, দেখি আপনাদের টেস্ট টিউব বেবির কারখানার কত দম আছে, তাদের বেবি এনে দেখাতে পারে। সো এই নাটক ড্রামার মধ্যে যাবেন না কিন্তু, বলে দিলাম। যেটা 100-এ 0.1 চান্স আছে, 99.9% চান্স নেই, টাকা আপনার জলে যাবে, আমরা নিশ্চয়ই সেই ট্রিটমেন্টে যাব না, তাই নয় কি? IVF করে আপনারা গিয়ে দেখছেন প্রচুর ভিড়। কজন বেবি নিয়ে বাড়িতে যাচ্ছে, কজন বেবি নিয়ে বাড়িতে যাচ্ছে দেখেছেন? সো এই নাটক ড্রামায় কিন্তু নাম লেখাবেন না, খুব সাবধান। এমনিতেই টেনশনে আছেন, আর টেনশন বাড়াবেন না। তার থেকে বলবো অ্যাডপশন নিয়ে নেওয়া অনেক ভালো, অ্যাডপ্ট নেওয়া শিওর শট। কিন্তু এই টেস্ট টিউব বেবির কারখানা শুধুই গল্প। আপনি গেলেই যে আপনার বেবি আসবে, কই করে দেখাক, নেই, কোনো চান্স নেই। শুধু এই টাকা, এই নাটক হচ্ছে, ওই নাটক হচ্ছে, এই টেস্ট হচ্ছে, এই ফলিকুলার টেস্ট করতে হবে, এই ডিম্বাণুটা এসেছিল আবার চলে গেল, এই কত রকম কথাবার্তা, নাটক ড্রামা শুনবেন। দূর, এইসব করে আর টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই। একটু বাস্তবে আসুন, ফিরে আসুন, তাহলেই হবে। কেমন? কারণ হতেই পারে একটা মহিলার মিসক্যারেজ হতেই পারে, তা বলে এই না যে তার বেবি আর থাকবেই না। ঠিকঠাক মেডিসিন খেলে কে বলেছে হয় না? 100% মেডিসিনেই। এটা সেটা নাটক ড্রামা আমি একদম লাইক করি না। ট্রিটমেন্টে এত আবার ড্রামা কিসের? যদি হয় বলুন যে হ্যাঁ হবে, লুটমার করবেন না প্লিজ, ডাকাতি করবেন না। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু, বাবার ডান সাইডে পেটে অস্বস্তি, সারাদিন বলে যে শুধুই অস্বস্তি হচ্ছে। তা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নাও কিসের অস্বস্তি হচ্ছে, সাপ, ব্যাং, হাতি কি আছে, কিছু একটা তো ছবি করতে হবে। শুধু তোমরা শুনছো। ছবি করা হয়েছে, নর্মাল জিনিস, কিন্তু হালকা হালকা লিভারটা বেড়েছে। এমনি তাছাড়া ডাক্তারের খাটি লিভারে ওই গ্যাসের ওষুধ দিচ্ছে, আর কিছুই দিচ্ছে না। কি হয়েছে? আমাশা হয়েছে? অস্বস্তি মানেটা কি? অস্বস্তি মানে তো একটা ফিলিং আছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার কামড়াচ্ছে পেটটা, আমার এইখানে পিন ফোটার মতো হচ্ছে, আমার বারবার পটি হচ্ছে, কি একটা কিছু তো হচ্ছে। কি হচ্ছে সেটা? ওই যন্ত্রণা নাই, সারাদিন ওই হালকার মধ্যে যে পেনটা থাকে, ওই পেনটাই শুধু ডান দিকে। সারাদিন ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আমার কাছে এসো তো, পারলে বাবাকে নিয়ে এসো। কারণ রিপোর্ট হচ্ছে, ওষুধ খাচ্ছে, সারছে না, তা তো শুনবো না। আর পোস্টেডে একটা পোস্টেড বেড়েছিল, ওটা থাকতেই পারে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওটার জন্য পেটের ডান দিকে কোনো সমস্যা হবে না।
পেটের ডান দিকে বাবা একমাত্র বড় ভয়ঙ্কর জিনিস আছে অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ হ্যাঁ আর কোনো বড় ঝামেলা নেই। তা সেটা নেই যখন অস্বস্তি হবে কেন? অস্বস্তি হতে পারে দ্বিতীয় কারণে, যদি আমাশা থাকে, ঠিক, আইবিএস থাকে, তাহলে হতে পারে, নাহলে কিন্তু না। এই জন্য রিপোর্ট যেটা করিয়েছো রীপোর্টটা নিয়ে আর কি কি ওষুধ খাওয়াচ্ছ প্রেসক্রিপশনটা নিয়ে একবার আসো, ঠিক কেমন? আছে, ঠিক ওকে। বলুন, নমস্কার। হ্যালো হ্যালো, ও বাবা, মা শীতলা কথা বলো। হ্যালো। কি পান্তা ভাত নিয়ে ঘুমিয়ে পড়েছো মা শীতলা? না না, একটু ওঠো, জাগো, ধূপ দেবো নাকি? ধূপ দেখাতে হবে? ওহ বাবা, এই যেন ভর হয়েছে নাকি? না না, আমার তাহলে কাজের কথা বলুন। আপনি ফোন কি করছে? মাথা ঘুরছে খুব। আচ্ছা, আয়নার সামনে গিয়ে দেখে এসো মাথাটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, এসে আমাকে বলতে পারলে তারপর ওষুধ বলবো, কেমন? মাথাটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে এসে আমাকে আয়নায় দেখে বলবে এসে। তাহলে আমরা যাই প্রেজেন্টেশনে। হ্যাঁ, জরায়ুতে মহিলাদের স্বাভাবিকভাবে একে টিউমার বলি আমরা, কিন্তু এটাকে বলা হয় ফাইব্রয়েডস, কেমন? এই ফাইব্রয়েডস কখনো জরায়ুর ইনার সাইড, কখনো বাইরের আউটসাইডেও হয়, এবং সেটার আবার ক্যাটাগরি আছে, এন্ডোমেট্রোসিস, মায়োমেট্রোসিস। সেইটা ওই জন্য দেখতে হয় ইউএসজি করে, যেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে। একটা ক্যাটাগরিতে যদি টিউমার হয় প্রচুর পরিমাণে আপনার ব্লিডিং হবে, আটকাতে পারবেন না, এন্ডোমেট্রোসিস। আর মায়োমেট্রিয়াম হলে পিরিয়ড হবেই না, বন্ধ থাকবে, হতেই চাইবে না। তাহলে এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি দরকার আছে, জরায়ুতে যে টিউমারটা আছে সেটা কোন ক্যাটাগরি। আপনারা তো এসে হই হই করে বলে ফেলেন, বাট আমাদের বুঝতে হয় যে পেশেন্ট তো মুখে বলে দিল, কিন্তু ইএসজি কি বলছে, আল্ট্রাসোনোগ্রাফি কি বলছে, কোন ক্যাটাগরির টিউমারটা হয়েছে ফাইব্রয়েডসটা, তবে তার রাইট মেডিসিনটা দেওয়া যাবে, নাহলে কিন্তু ভুল মেডিসিন হয়ে যাবে। হিতে বিপরীত, একে তার পিরিয়ড হচ্ছে না, আপনি আবার পিরিয়ড বন্ধ করার ওষুধ দিয়েছেন, আর হবেই না। এতে সাইড এফেক্ট কি? রুগী প্রচুর মোটা হয়ে যাবে, মারাত্মক। আর ধরুন কারোর প্রচুর ব্লিডিং হচ্ছে, আপনি বুঝলেন না, আপনি এদিকে পিরিয়ড হবার ওষুধ দিয়ে দিয়েছেন, তার আবার ধরে রাখতে পারা যাবে না। তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু বোঝার আছে, হুটোপাটি করার জিনিস না। আর আপনারা অনেকেই আছেন টেস্ট করেছেন, টেস্ট নিয়ে দেওয়ালে সুন্দর করে বাঁধিয়ে বিছানায় শুয়ে শুয়ে দেখছেন আমার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আহা হা হা, কি সুন্দর দেখতে হয়েছে। এ কি, আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে ডাক্তারের কাছে যান, আপনি দেওয়ালে ফ্রেম করে টাঙিয়ে রেখে দিয়েছেন। কবে যে শোধরাবেন আপনারা কি জানি। সো এইটা হচ্ছে ইনার সাইড অ্যান্ড ওয়ালে, একে ইউটেরাস ফাইব্রয়েড বলা হয়। এবং কমনলি কোন কোন কারণে হিউজ ব্লিডিং হয়, যাদের প্রচুর ব্লিডিং হচ্ছে তাদের কারণগুলো কি আমি একবার বলে দিই, যে কেন আপনাদের প্রচুর ব্লিডিং হয়। ওভুলেটরি ডিসফাংশন যদি এটা ঘটে থাকে, ওভারিতে ওভ্যামগুলো ফাংশন করে না, ওভারি আপনার ফাংশন করছে না, তাহলে কিন্তু প্রচুর ব্লিডিং হতে পারে। ব্লিডিং ডিসঅর্ডার, কোনো একটি ভেন লিকেজ হয়ে গেছে, বা ফ্যালোপিয়ান টিউবে কোনো ইনফেকশন হয়ে গেছে, তাহলেও প্রচুর ব্লিডিং হতে পারে। ইউট্রেইন অ্যাডিনোমায়োসিস, এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু প্রচুর ব্লিডিং হবে, পিআইডি হলে হবে। ইউট্রেইন ফাইব্রয়েড যেটা তখন বললাম। আবার পলিপ, এও সিস্টের মতনই একরকম জিনিস, ছোট ছোট হয়ে থাকে। এর থেকে বড়গুলো হলে কি হয়, ফাইব্রয়েডস বলে থাকে। সার্ভাইকাল ক্যান্সার, এখান থেকেই কিন্তু সার্ভিক্স ক্যান্সার হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল ইউটেরাস অ্যান্ড ওভারি। সিস্ট কোথায় হয়, যাদের ছোট ছোট বাচ্চাগুলির হয় এখন প্রচুর, এই ওভারির মধ্যে এই যে বড় আকারের দেখছেন এটা সিস্ট।
বাঁ দিকেরটা দেখুন, লেফট সাইড, ইটস নর্মাল ওভারি, ইটস নর্মাল পিকচার, ফ্যালোপিয়ান টিউবস বোথ সাইড, দুটো ওভারি, সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড ইউটেরাস। ঠিক, তো এখন এই সিস্ট এসব কিছু হলে দৌড়াদৌড়ি করে গিয়ে দেখেছি মাইক্রো সার্জারি করে নিচ্ছে। কোনো সার্জারি আমাদের ট্রিটমেন্টে লাগে না, বাই মেডিসিন। ঠিক, চলুন, কেউ আছে তাহলে এই বাই মেডিসিন ইউট্রাইন ফাইব্রয়েডস, যাকে টিউমার বলি, বা পলিপস বা ওভারিয়ান সিস্ট, এগুলি ট্রিটমেন্ট হয়। আমি হাজার হাজার মহিলার শুধু বাই মেডিসিন ঠিক করেছি। এবার হাজারে একটা হলো না কেন? এতে না হওয়ার কোনো কারণ নেই। সেই পেশেন্ট যদি আপনার কথা না শোনে, কোনো রেস্ট্রিকশন না মানে, তাহলে কিন্তু হবেই, থেকে যাবে, বড় হয়ে যাবে আরো। তার মানে আপনাকে কথা শুনতে হবে। যে ফুড রেস্ট্রিকশনগুলো মানতে বলা হয় সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ আপনি মেডিসিনের মাধ্যমে একটা ফাইব্রয়েডস টিউমারের মতো অংশকে ডিজলভ করছেন, তার মানে এটা লাগে। কেমন? নেক্সট যাব। বলুন। হ্যালো। হ্যালো, হুম মুখে টস ভালো লাগাতে না, বড় টস সঙ্গে দেখলাম। ইউটিউবে চলে যান, ইউটিউব দেখুন, পেয়ে যাবেন। ইউটিউবের মায়া টিভি, মায়া টিভির যে ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করুন, প্রচুর দেখবেন ৩৫০০ ঘরোয়া টোটকার অনুষ্ঠান আছে, পেয়ে যাবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। বলছি, আমি ঘাটাল থেকে বলছি, মঞ্জুশ্রী সামন্ত। হুম আমার থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ খাচ্ছি। হাঁটুরও সমস্যা আছে, মানে যন্ত্রণা। এবার আমার এখন সমস্যা হচ্ছে, পায়ে খুব শিরশির করে, আর রাত্রেবেলা ঘুম হচ্ছে না। যদি একটু কিছু ওষুধ বললেন। কোনটার বলবো? এক ঝোড়া তো রোগ বললেন। ডাক্তারবাবু, আমি আপনার কাছে যাবো, কিন্তু দেরি আছে। সিয়াটা থাক না, তাতে কি হয়েছে? আপনি 2026-এ আসবেন, 2026-এ আসবেন। তার জন্য আপনাদের পাড়ায় এখন ডাক্তারগুলো আছে, তারাও দুটো করে কমে খাক, তাদেরও দুটো ডাল ভাত হোক। ঠিক, এই আপাতত এই এখন তখন এসব বলে লাভ আছে? বলে যান না, ঘুমটা যাতে ঠিক মতো হয়। ও, ঘুমটাও আবার হচ্ছে না? বাবা, ঘুম হচ্ছে না একদম। একটা দুটো হয়ে যাচ্ছে। কেন পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন নাকি? কেন যায় না, যে খুব টেনশন আছে সেরকম নয়, তো কেন ঘুম হচ্ছে না বুঝতে পারছি। স্লিপ 8 বলে একটা ক্যাপসুল পাওয়া যায়, স্লিপ 8। কি দেখো, স্লিপ 8। 6, 8? 6 আর 8 কোনো ওষুধের নাম হয়? না, কি বুঝতে পারছি না আসলে। স্লিপ 8, ঘুমের ইংরেজি হচ্ছে স্লিপ, তার সঙ্গে হাইফেন দিয়ে 8। আচ্ছা, স্লিপ 8। এবার খুঁজুন আয়ুর্বেদিক দোকানে, কিন্তু অ্যালোপ্যাথির দোকানে গিয়ে খুঁজবেন না। আবার আয়ুর্বেদিক দোকানে বা অনলাইনে আপনি নামটা টাইপ করুন, ওখানেই পেয়ে যাবেন। আপনি অনলাইন থেকে অর্ডার করে দিতে পারেন। কেমন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলুন। আলাপ থেকে বলছি। হুম সপ্তাহ ঘোষ। হুম আচ্ছা ডাক্তার, আমার অ্যাডিনোমাইসিস আছে, থাইরয়েড। হুম তো আমি 15 দিনও কি হবে, এই তো হয়ে গেছে অনেকটা বেশি। তো আমার ল্যাপ্রোস্কোপি করেছিল, দেখাতে মানে ব্লিডিং হতো, হুম হাইপোর রয়েছে, কিন্তু কেন বাদ করে হুম করে হুম মানে হেভি ব্লিডিং টাইপ জন্য অ্যাডিনোমাইসিস মায়োমাইসিস এটা সেইটা। কারেন্ট আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এটা কি পজিটিভ হবে? হুম পজিটিভ কোনোদিনও হবে? পজিটিভ করতে পারবো? আপনার কি সার্ভিক্স ক্যান্সার হয়ে গেছে? ইউটেরাস ক্যান্সার আপনার? না, তাহলে প্রশ্নটা করতে পারতেন, কারণ ক্যান্সার সারে না। যাদের হয়ে গেছে তাদের ছুটির ঘন্টা। যদি ভালো থাকে ওটা ভগবানের আশীর্বাদ, কিন্তু আপনার যখন সেটা হয়নি, তাহলে ভালো হয় না হয়, তো ডাক্তারখানাগুলোকে কিসের জন্য করে রেখেছে? আপনার রোগটাকে রেখে দেওয়ার জন্য? আপনি ভুলভাল ডাক্তারের কাছে যাবেন, আপনাকে তাই বলে দেবে পরিষ্কার। কারণ কিছু শ্রেণীর ডাক্তার আছে, পাশ করা শিক্ষিত হাতুড়ে ডাক্তার,
চেম্বারে বসে বসে শুধু বলে একটা কথাই, এটা সারে না, ওটা সারে না, ওটাও সারে না, এটাও সারে না। তা আপনি এখানে বসে আছেন কেন? বললেন যে ভুলবেন এর কথা, আপনি কোনোদিন এগোতে পারবেন, ওটা ভুলে যান। নেক্সট আমরা আসি স্টপ পিরিয়ডস। কিছু কিছু মানুষ আছে, মহিলা আছে, যাদের পিরিয়ড একদম হচ্ছে না। যেমন আজকের একটি ছোট্ট মেয়ের কথা বললো, 17 বছর বয়স, তার পিরিয়ডস এখন অবধি হয়নি। কারণ ইন্টারনাল তার প্রবলেম জন্মগত, তাই তার কিন্তু পিরিয়ডস হয়নি। তো এই ক্ষেত্রে ওষুধ খাইয়ে ট্রাই করা যেতে পারে, যদি না হয় আর এনাদের কোনোদিন হবে না। এই ধরনের মহিলাদেরই বন্ধা মহিলা বলা হয়। কোনোদিন বিয়ে করেও লাভ নেই, আর সন্তানের মা হতে পারবে না, কারণ পিরিয়ডস নেই জন্ম থেকেই, প্রথম থেকেই। তাহলে সে মা হবে কিভাবে? সুতরাং ছেড়ে দাও আশা। তো এরকম লাখে একজনের হতে পারে, 1 লাখে একজনের। কারোর আবার এক্সট্রিম ব্লিডিং হয়, প্রচুর, এত ব্লিডিং হয় যে অফিসে বেরোতে পারে না, স্কুল কলেজ যেতে পারে না, প্রচুর হিউজ। এটাও আবার একটা ইরেগুলার পিরিয়ডসের লক্ষণ কিন্তু। এবং প্রচুর মহিলা আছে যারা এই সময়টায় পেন কিলার তাদের এক্সট্রা করে নিতে হয়, কারণ যন্ত্রণা সহ্য করতে পারে না। আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখুন, নিশ্চয়ই কোনো ফাইব্রয়েডস অথবা এন্ডোমেট্রোসিস অবশ্যই আছে। ঠিক, এগুলোকে ঠিক করান হয়, এগুলো ঠিক ঠিক না হবার কোনো জায়গা নেই। এগুলো সামান্য ছোট ছোট সমস্যা, এগুলোকে যদি আপনারা ক্লিয়ার না করেন তাহলে এটা আপনাদের গাফিলতি, আপনাদের নেগলিজেন্সি। তাই সেই জন্য ডক্টর যখন আছে, আপনি ঠিকঠাক গাইনোলজিস্টের কাছে যান। কেন ঠিক হবে না? এগুলো তো সামান্য একটা ব্যাপার। কিন্তু একটা কথা বলে দিই, এই কথায় কথায় অপারেশনে কিন্তু যাবেন না। এগুলোর জন্য কোনো অপারেশন লাগে না। হ্যাঁ, অনেক হিউজ বড় টিউমার হয়ে গেছে, সেখানে আবার কোনো ওষুধ আর কাজ করবে না, অপারেশন। কারণ উনি বসে বসে খেয়ে খেয়ে টিউমারকে বাড়িয়েছে। দেখো আমি বাড়ছি মাম্মি। উনি জানতেন আমার একটা ছোট টিউমারের মতো অংশ আছে, ওটাকে সারিয়ে ফেলা দরকার ছিল। তো যখন একদিনে তো আর এত বড় টিউমার হয়ে যায় না, একদম মিলিমিটার থেকে শুরু হয়, 1 mm, 2 mm, 3 mm, একটু একটু করে। তাহলে সেই সময় যখন আপনার ধরা পড়ে যাচ্ছে, আপনি কেন মেডিসিনটা খাননি? তাহলে তো সেরে যেত। এগুলো হচ্ছে আপনাদের নেগলেক্ট। আপনি নেগলেক্ট করেছেন, তাই আজকে হচ্ছে। এই নেগলিজেন্সির জন্যই অনেক বড় ক্যান্সার, এই অপারেশনের পর যে কোনো সময় ক্যান্সার হয়ে যেতে পারে। তো এত বড় রিস্ক নিয়ে কি করে বেঁচে থাকা যেতে পারে? সো একটু অ্যালার্ট হন নিজেদের সম্বন্ধে, তাহলে এগুলো সারানো যায় বাই মেডিসিন। আমায় কোনোদিন আজ অব্দি কাউকে অপারেশনে রেফার করতে হয়নি, যান অপারেশন করুন। ঠিক? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি গতকালকে ফোন করেছিলাম, গুয়াহাটি থেকে বলছি, সুপ্রিয়া দাসের। আপনি কামবুড়া রস যেটা সেটা বলছিলেন, আমি জিজ্ঞাসা করছি ওখানে অ্যাভেলেবেল নেই, মানে ওখান থেকে আপনাদের ওখান থেকেই অ্যাভেলেবেল নেই। এখন তাহলে কি দেবো স্যার ওকে? কি নেই? দিলে কামবুড়া রস বলেছিলেন, অ্যান্টাসিড। ও মেডিসিন খেয়ে বুকের ব্যথা হচ্ছে। ওখানে যে কোনো আয়ুর্বেদিক দোকান থাকলেই পাওয়া যাবে। কোথায় আমাদের এখানে পাওয়া যাবে? যে কোনো আয়ুর্বেদিক দোকান। যে কোনো যে কোনো কামদুদার রসটাই পাবেন, আপনি অন্য পাবেন না। বরং পেটেন্ট নাম হলে বরং পাওয়া যাবে না। এটা ক্লাসিক মেডিসিন, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল। আপনি ওর ইসেতে ইস্যু করেছিলেন, কোয়ান্টিটি অফ মেডিসিন 19টা লিখেছিলেন। আমি 10টা আমাকে দিয়েছে, আমি 7 করেছি। তো সেই ক্ষেত্রে 19টা মেডিসিন কি একসাথে খেতে হবে, না ওই কিছু দেখা যায় 10টা দিয়ে খাচ্ছে, সেগুলো শেষ করে তারপরে ওইগুলো শুরু করবে? এখন 10টা খাবে, তারপরে নেক্সট ওইগুলো থাকবে। এখন যেগুলো প্রথম ধাপ দেওয়া হয়েছে ওগুলো খাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা স্যার, আমি ওর এই যে ব্লাড রিপোর্ট আর প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমি পাঠিয়ে দিয়েছি। আমি তারপরে একদিন ভিজিট করে আপনার সঙ্গে ভিডিও কলে আমি সেটা ও কেমন আছে কি
আমি বলে নেবো আপনার সাথে শিওর, কথা বলে ওকে। তাহলে আমরা এই যে এতগুলো সমস্যা দেখলেন, কারো পিরিয়ড হচ্ছে, কারোর হচ্ছে না, কারোর আবার মাঝের মধ্যে হচ্ছে, মাঝের মধ্যে গ্যাপ, কারোর ওভারিতে সিস্ট হয়ে গেছে, কারোর জরায়ুতে টিউমার হয়েছে, এন্ডোমেট্রোসিস অর মায়োমেট্রোসিস, ঠিক, পিরিয়ডিক্যাল টাইমে প্রচুর পেন, এই ধরনের ঘটনাগুলো আপনাদের সঙ্গে যখন ঘটে, সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাফি, ঠিক, এই আল্ট্রাসোনোগ্রাফিটা করিয়ে নিলে কমপ্লিটলি জানতে পারা যায় যে ভেতরে কি ধরনের প্রবলেম হয়ে আছে। কিন্তু আপনাকে সুন্দরভাবে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে, কারণ এখন কলকাতার বুকে দেখেছি প্রতিটা আল্ট্রাসোনোগ্রাফি সেন্টারে দালাল বসানো আছে, এদের দালাল বলে বাংলায়, ভালো কথা এজেন্ট বলা হয়, নার্সিং হোমের এজেন্ট। ওখান থেকেই বসে বলে দেবে আপনি অপারেশনটা করিয়ে নিন না, আপনাকে একটু সুড়সুড়ি দিয়ে দেওয়া হলো, আপনি বাড়িতে গিয়ে ভাবুন, আপনার রিপোর্ট যখন হাতে এলো তখন থেকে বলছে আরে বাবা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আপনি অপারেশনটা করিয়ে নিন। আরে বাবা উনি ডক্টর নাকি, উনি কি MS ডক্টর, উনি অপারেশন করে? উনি দালাল, উনি আপনাকে ধরে নিয়ে গিয়ে ওখানে অবধি যাবে যেখানে জবাই হয়, জবাইখানা অবধি। আরে বাবা কোনো না কোনোটা তো ডক্টর ওটা করতে দিয়েছে, তাহলে সেই ডক্টরকে আগে দেখাক, তারপর তো আপনি কে মশাই, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য পয়সা নিচ্ছেন, আপনাকে দালালি করতে বলেছি? তো এই ধরনের দালালদের পাল্লায় পড়ে যাবেন না। কথায় কথায় তারা কিন্তু বেসিক্যালি এজেন্ট, ঠিক, জবাইখানায় পাঠাবার জন্য। আপনি একটু মাথা নেড়ে হ্যাঁ বলে দিলেই ব্যাস কাজ করে নেবে আপনাকে। তাহলে এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, এই আমার ফোন নাম্বার রইল, আপনি এই ডেটে চলে আসবেন, আপনার অপারেশন এই খরচা পড়বে, ব্যাস সব কথাবার্তা হয়ে গেল। তাহলে এই ধরনের দালালদের পাল্লায় পড়বে না। কারণ এইটুকু বলে দিই যে প্রতিটা আল্ট্রাসোনোগ্রাফি সেন্টারে এখন এই ধরনের দালালদের, এজেন্টদের, নার্সিং হোমেদের দালাল বসানো থাকে। আল্ট্রাসোনোগ্রাফি করতে ঢুকলেই রিপোর্টটা দেখার পরে যখনই দেখছে একটা সিস্ট আছে, অপারেশন করে ফেলুন। কেন অপারেশন করবে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আল্ট্রাসোনোগ্রাফিটা তো কেউ নিজে নিজে করতে যায় না, কোনো না কোনো ডক্টর বলেছে ইউএসজিটা করে আনতে, তাহলে তার নিজের ডক্টরকে আগে দেখাক, তিনি যা ডিসিশন নেবে সেটা। আপনি কে মশাই, ঠিক না? তাহলে এই দালালগুলো থেকে খুব সাবধান কিন্তু। কারণ আমি এরকম অনেক অপারেশন দেখেছি, ওভারিতে ছোট্ট একটা সিস্ট হয়েছে 11 mm, আর সেটাকে কাটতে গিয়ে ওভারির ফ্যালোপিয়ান টিউবটাই কেটে ফেলেছে। তাহলে বুঝতে পারছেন কি সাংঘাতিক শিক্ষিত ডাক্তার। মানে কাঁচি হাতে পেলে কোথায় যে চালিয়ে দিচ্ছি কি জানি, নেশা করে অপারেশন করেন না কি? মানে ওভারিতে সিস্ট হয়েছে সেটা ওটি করতে গিয়ে আপনি ফ্যালোপিয়ান টিউবটা কেটে ফেললেন। এবার ওই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন, পড়ে রইল আর একটা ওভারি। তিনি মা হতেও পারেন, নাও হতে পারে, তার মানে তার ভবিষ্যৎ অন্ধকার। এর দাম কে দেবে? সেই দালাল দেবে। সেই জন্যই বলি হুটোপাটি নয়, টেস্টটা হলো, আপনাকে যে ডক্টর টেস্ট করতে দিয়েছে আগে তার সঙ্গে গিয়ে কথা বলুন। উনি যদি মনে করেন যেটা ডিসিশন দেবে আপনি সেটা করুন, কিন্তু হ্যাঁ হুটোপাটি করে অপারেশনে যাবেন না। কারণ এই ধরনের প্রবলেমগুলো 3 মাস থেকে 6 মাসের মতো ওষুধ খেলে আমি প্রায় দেখেছি সেরে গেছে, ঠিক। তো সেই জন্য এই যে দালাল বাবুরা বসে আছেন, এনাদের থেকে সাবধান। ওকে। ইউট্রাইন ক্যান্সার কিভাবে হয়? যাদের ডায়াবেটিক আছে, যাদের ওবেসিটি আছে, মানে খুব মোটা, পেটটা খুব মোটা, তাদের ইউট্রাইন ক্যান্সার হওয়ার চান্সেস আছে। হরমোন ইমব্যালেন্স আছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে, পলিসিস্ট ওভারিয়ান ডিজিজ যাদের আছে বা পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম যাদের আছে, এই ধরনের রোগীদের কিন্তু হুটোপাটি করে অপারেশন করলে ইউট্রাইন ক্যান্সার আপনার জন্য ওয়েট করছে। সো টেক দ্য ডিসিশন ভেরি কুললি। হটকারিতা নয়। আমি আমার 25 বছর ডাক্তারি জীবনে কাউকে রেফার করে নিয়ে যান অপারেশনটা করে নিন, আপনি আপনার ইচ্ছা করুন, আমার বয়ে গেছে, আমি দায়িত্ব নিতে যাব না। কারণ অপারেশনের পরে যা খুশি দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক। ভালো, ওটা তো লটারি, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাই তো বেশি। তাই তো আজও অব্দি পশ্চিমবাংলার কোনো অপারেশন করার ডাক্তার আপনাকে অ্যাসিওর দিয়েছে যে আপনি অপারেশন করে নিন, ভালো হয়ে যাবেই? কিচ্ছু বলতে পারে না।
কিচ্ছু বলা যায় না যতক্ষণ না ওটি হচ্ছে, এবং ওটি হওয়ার পর মিনিমাম 72 ঘন্টা যাচ্ছে। কেমন? নেক্সট, সময়সীমা খুব কম আছে। সিমটম অফ ইউটারাস ক্যান্সার, পিরিয়ডসের ডেট ছাড়াও মাঝের মধ্যে ব্লিডিং হবে, লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পেন হবে, আপনি ইউরিন করতে গেলেও পেনটা অনুভব করবেন, ইউরিন করতে যাওয়াটাও একটা ডিফিকাল্টি, ইন্টারকোর্সের সময় প্রচুর পেন হবে, আনএক্সপ্লেইনড ওয়েট লস, পেলভিক পেন দ্যাট ডাজন্ট ইজি, এবং যাদের মেনোপজ হয়ে গেছে তারপরেও যদি আবার ব্লিডিং হয়, ধরুন 5 বছর আগে মেনোপজ হয়ে গেছে, 5 বছর পরে দেখছেন আপনার আবার পিরিয়ডের মতো ব্লিডিং শুরু হলো এবং সেটা কন্টিনিউয়াস হতে থাকছে, এটা কিন্তু ইউটেরাইন ক্যান্সারের লক্ষণ। আপনি ইমিডিয়েট ভালো কোনো গাইনোলজিস্ট দেখান। ঠিক, জিনিসগুলো বোঝার চেষ্টা করুন না, বাংলায় এত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের অর্গান সম্বন্ধে, এগুলো একটু মাথায় রাখলেই এখান থেকে রেহাই পাওয়া যায়, নাহলে কিন্তু একটা বেশ আচ্ছা খাসা বড় সড়ো বিজনেস হয়, করবেন না। মোটামুটি তো বলে দিলাম। ওভারিয়ান ক্যান্সার সিমটম সেম, ব্লোটিং, ফিলিং ফুল, কুইকলি হোয়াইল ইটিং, পেলভিক অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন থাকবে, এই যন্ত্রণাটা থাকবে। তবে বাংলায় এটা জানিয়ে দেওয়া দরকার, জরায়ুর মুখে কোনো ঘা বা ফোলা ভাব থাকলে আপনি নিজে নিজে রিস্ক নেবেন না। সহবাসের পর রক্ত যদি বেরোয়, 35 বছর বয়সের মধ্যে যদি মাসে 2 বার ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং ড্রপ ড্রপ স্পটিং হয়, মনোপজ হয়ে যাবার পর যদি আবার 3 বছর পরে ঋতু চালু হয়, অতিরিক্ত সাদা স্রাব বা দুর্গন্ধযুক্ত বাদামি রঙের স্রাব হলে, জরায়ুদ্বারে যন্ত্রণা হলে, যারা খুব মোটা চেহারা, ডায়াবেটিস ও প্রেশার অসুখে ভুগছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় যাদের ইস্ট্রোজেন হরমোন বেশি ব্যবহার করেছেন, যারা সন্তানহীনা, যাদের পারিবারিক জরায়ু ক্যান্সার ইতিহাস আছে, জরায়ুতে টিউমার অপারেশন করার 3 বছর পর যদি আবার ব্লিডিং শুরু হয়ে যায়, তাহলে বাংলায় বলে দিলাম এতগুলো কারণের জন্য কিন্তু ক্যান্সার হয়। আর ছোটবেলায় মেয়েদের বিবাহ দিয়ে দিলে তাদের ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। জরায়ু ক্যান্সার হয়ে যাবার পরে অপারেশন করেও কিন্তু রেহাই পায়নি সোনালী বেন্দ্রে। ঠিক, চেনেন নিশ্চয়ই সেলিব্রিটি মনীষা কৈরালা, ইনিও আমেরিকা থেকে অপারেশন করিয়ে আসার পরেও কোনো রেহাই পায়নি। তাহলে ক্যান্সার ইজ নট কিউরেবল ডিজিজ, ইটস এ প্রিভেন্টেবল ডিজিজ and it's a manageable disease. ক্যান্সার একমাত্র প্রথম পর্যায়ে ধরা পড়লে সারতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষে কোনো ডক্টর ভগবান জন্মায়নি এখন অবধি। ঠিক, তাহলে সময়সীমা একদম শেষ। ছোট্ট করে বলে দিই যে শিলিগুড়িতে আসছি, যারা নর্থ বেঙ্গল থেকে অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়িতে 12 তারিখ আসছি, 12 তারিখ 12ই জুন শিলিগুড়ি, বৃহস্পতিবার পড়েছে। যারা নাম লেখাবেন নিচের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে প্লিজ জানিয়ে দিন, কেমন? আর মঙ্গলবার এবং শনিবার বারাসাত, সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার দমদম জংশন। ঠিক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।